প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস হবে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় অণুজীবের দ্বিতীয় পাঠ আজকে হবে দ্বিতীয় পাঠ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ভিরিয়ন ও প্রিয়ন্স ভাইরাসের সংখ্যা বৃদ্ধি এবং কোভিড-9 বা করোনা ভাইরাস নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা আলোচনা করি ভিরিয়ন কি। ভিরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে এবং নিউক্লিক অ্যাসিডের ঘিরে কি থাকবে, ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন। কি থাকবে, কি ওয়ার্ড থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে কিওয়ার্ড, এবং এই নিউক্লিক অ্যাসিডটাকে ঘিরে কি থাকবে, ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস কণাকে বলবো আমরা ভিরিয়ন। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করি প্রিয়ন কি। প্রিয়ন হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইবিল হলো প্রিয়ন। সংক্রামক প্রোটিন ফাইবিল হচ্ছে প্রিয়ন। তো শিক্ষার্থীরা, এই দুটি শব্দ বা এই দুটি তোমাদের পরীক্ষায় থাকে, এই নম্বর ক নম্বর থাকে, সাধারণত 1 নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় থাকবে যে ভিরিয়ন কি অথবা প্রিয়ন কি, ক নম্বরে থাকে। তো ভিরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। প্রিয়ন হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইবিল হলো প্রিয়ন। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব কোভিড-19 অথবা করোনা ভাইরাস নিয়ে। তো শিক্ষার্থীরা, এটা তোমার নিশ্চয়ই এর আগে অনেক কিছু দেখছো বা এমনি পেপার পত্রিকা অনেক পড়ছো। আমরা জাস্ট কিছু প্রাথমিক জিনিস নিয়ে আলোচনা করব। তো এই কোভিড-19 বা করোনা ভাইরাস, এটা নভেল করোনা ভাইরাস সংক্রমণ হয়ে থাকে। কি কারণে নভেল করোনা ভাইরাস সংক্রমণ হয়ে থাকে? আর এই কোভিড-19 বা করোনা ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস। পরীক্ষা থাকবে এটা যে কোন ভাইরাস, আরএনএ ভাইরাস। শিক্ষার্থী, এটা নভেল করোনা ভাইরাস সংক্রমণ হয়ে থাকে এই কোভিড-19, আর এটা হচ্ছে আরএনএ ভাইরাস। তো এটার লক্ষণ আমরা জানি, কিছু লক্ষণ যে 14 দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। অনেক সময় 14 দিন অতিবাহিত গেলেও লক্ষণ প্রকাশ পায়। তারপর এর সময় কি হবে, কোয়ারেন্টাইনে থাকতে হয়, যে 14 দিনের মতো রোগের লক্ষণ প্রকাশ পায়। আর এর সময় কি থাকতে হবে, কোয়ারেন্টাইনে থাকতে হয়। এই সময় কি কারোর সাথে সাক্ষাৎ বা মিলামেশা করা যায় না। এই সময় কি হচ্ছে, কারোর সাথে সাক্ষাৎ বা মিলামেশা করা যায় না। আর এখানে কোয়ারেন্টাইন বিভিন্নভাবে হতে পারে। আমরা তো বাসায় থাকি, সেটাকে আমরা বলি হচ্ছে হোম কোয়ারেন্টাইন। বাড়িতে আমরা থাকবো, কারোর সাথে মিলামেশা করা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। আর বাসায় থাকি, এটাকে আমরা বলবো হোম কোয়ারেন্টাইন। আর কোনো প্রাতিষ্ঠানিক হাসপাতালে অথবা অন্য কোনো প্রাতিষ্ঠানিক জায়গায় যদি আমরা থাকি, সেটাকে আমরা বলবো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। হোম কোয়ারেন্টাইন হচ্ছে বাসায় থাকা, আর প্রাতিষ্ঠানিক হচ্ছে হাসপাতাল অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে থাকা হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানি লক্ষণ সমূহ আলোচনা করব। লক্ষণ হচ্ছে জ্বর হতে পারে, শুকনো কাশি, শ্বাসকষ্ট, এছাড়া সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এমনকি নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি হতে পারে। সাধারণত এরকম লক্ষণ থাকে। প্রাথমিকভাবে জ্বর দেখা যায়, শুকনো কাশি থাকে, শ্বাসকষ্ট হবে, এছাড়া সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা, এমনকি নিউমোনিয়ার মতো জটিলতাও সৃষ্টি হতে পারে। এছাড়াও আরো অনেক লক্ষণ আছে শিক্ষার্থীরা। অনেক সময় লক্ষণ প্রকাশ না পেয়েও কোয়ারেন্টাইন দেখা যায়। তবে বাংলাদেশে প্রায় 40% ব্যক্তির কোনো লক্ষণ ছাড়াই করোনা পজিটিভ আসছে। কত পার্সেন্ট লোকের? প্রায় 40% ব্যক্তির কোনো লক্ষণ ছাড়াই করোনা পজিটিভ আসছে। রোগাক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখতে হয়। রোগাক্রান্ত ব্যক্তিকে কোথায় রাখতে হবে? আইসোলেশনে রাখতে হবে। সে কারোর সাথে সাক্ষাৎ করতে পারবে না, কারোর সাথে মেলামেশা করতে পারবে না, তাকে আইসোলেশন রাখতে হবে। তো শিক্ষার্থীরা, প্রতিষেধক সাধারণত এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। তারপরে কিছু টিকা আবিষ্কার করা হয়েছে, যেগুলো আমরা শীঘ্রই পাবো। এটা প্রতিরোধ, যেহেতু টিকা এখনো আমরা পাই নাই, তো প্রতিরোধই আমাদের এখন প্রধান হাতিয়ার। প্রতিরোধ কি হতে পারে? রোগী ও সন্দেহভাজন ব্যক্তি থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। জনসমাগম এড়িয়ে চলা,
অপরিষ্কার হাতে নাক, মুখ, চোখ স্পর্শ না করা, কারোর সাথে কোলাকুলি বা হ্যান্ডশেক না করা, গণপরিবহন ব্যবহার না করা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, এটার টাইম হবে 20 সেকেন্ড, অন্য ব্যক্তি থেকে কমপক্ষে 3 ফিট দূরে থাকা। তো এই ছিল প্রতিরোধ। যেহেতু আমরা এখনো করোনা ভাইরাসের টিকা হাতে পাইনি, সুতরাং প্রতিরোধী হচ্ছে আমাদের প্রধান ঔষধ এখন। তো কি কি প্রতিরোধগুলো আমি আবার বলতেছি। রোগী ও সন্দেহভাজন ব্যক্তি থেকে দূরে থাকতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে, অপরিষ্কার হাতে নাক, মুখ, চোখ স্পর্শ না করা, কারোর সাথে কোলাকুলি না করা, গণপরিবহন ব্যবহার না করা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধোয়া, অন্য ব্যক্তি থেকে কমপক্ষে 3 ফিট দূরে থাকা। তো শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি প্রাথমিক আলোচনা করোনা ভাইরাস অথবা কোভিড-19। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি সাধারণত 2 ধাপে হয়ে থাকে, একটা লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্রটা কি হচ্ছে, কিভাবে হয়, সংযুক্তি, এই ধাপগুলো তো সব 5টা ধাপে সংযুক্ত হয়, সম্পূর্ণ হয়। প্রথম ধাপ হচ্ছে সংযুক্তি, ধাপ 2 হচ্ছে ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ, 3 নম্বর হচ্ছে প্রতিলিপন, 4 নম্বর হচ্ছে বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া, ধাপ 5 হচ্ছে নতুন ভাইরাস মুক্তি। তো শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 এর এ, তেমন এ দূরে পাঠ হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর ধাপ, এটা হচ্ছে 5 নম্বর ধাপ। তো এখন আমরা ধাপগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা আগে দেখছো এটা হচ্ছে তোমাদের T2 ব্যাকটেরিওফাজ। এটা কি T2 ব্যাকটেরিওফাজ? তোমরা দেখছো এটা তো মাথা এবং এই পার্টটা থাকে লেজ। আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করছি। তো এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে লেজ। এই মাথার ভিতর কি থাকে, ডিএনএ থাকে। তো এটা আমরা বলবো ফার্স্ট ডিএনএ। আর এই পার্টটা হচ্ছে ব্যাকটেরিয়াম, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। এই পার্টটা আমরা বলবো। তো শিক্ষার্থীরা, যেটা বললাম, এটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াম, আর এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াল পার্ট। এটা ইকোলাই ব্যাকটেরিয়াল পার্ট, তার মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। তো এই ব্যাকটেরিয়াল ডিএনএ বা পোষক দেহে এখানে রিসেপ্টর সাইট থাকে। T2 ব্যাকটেরিওফাজ ওই রিসেপ্টর সাইটে যুক্ত থেকে এটার সাথে স্পর্শক তন্তুর মাধ্যমে কি হয়, সংযুক্তি হয়। তো এটা প্রথম বলা হয়েছে যে প্রথম ধাপ হচ্ছে সংযুক্তি। তার মানে এই T2 ব্যাকটেরিওফাজ বা T2 ব্যাকটেরিওফাজটা কি হলো, ইকোলাই ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াল ডিএনএ এই পার্টে কি হলো, রিসেপ্টর সাইটে সংযুক্তি হলো। 2 নম্বর কি বলা হয়েছে, যে ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। ফার্স্ট ডিএনএ, শিক্ষার্থীরা দেখো এখানে ফার্স্ট ডিএনএ আছে, এখানে ফাঁকা, তার মানে এই ফার্স্ট ডিএনএটা এই ব্যাকটেরিয়াল ডিএনএতে প্রবেশ করেছে। এই যে তোমাদের ফার্স্ট ডিএনএটা এই ব্যাকটেরিয়াল ডিএনএর ভিতরে প্রবেশ করলো, এবং এখানে শূন্য ফার্স্ট ডিএনএটা এভাবে বাইরে থাকে, বাইরে অবস্থান করবে। তো শিক্ষার্থীরা, এখানে যে ফার্স্ট ডিএনএ আছে, এই ফার্স্ট ডিএনএটা এই পোষক দেহের এখানে আরএনএ পলিমারেজ এনজাইম ব্যবহার করে কি করবে, আরএনএ পলিমারেজ এনজাইম ব্যবহার করে এমআরএনএ তৈরি করবে। তারপরে এমআরএনএ কি হবে, প্রোটিন তৈরি করবে। আমি আবার বলতেছি শিক্ষার্থীরা, ফার্স্ট ডিএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ ব্যবহার করে কি করবে, প্রথমে এমআরএনএ তৈরি করবে, পরে প্রোটিন আবরণ তৈরি করবে। যার ফলে ধীরে ধীরে ব্যাকটেরিয়াল ডিএনএটা কি হবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এবং এখানে ফার্স্ট ডিএনএ ছাড়া আর কোনো কিছু থাকবে না। তার মানে এখানে ফার্স্ট ডিএনএ নিজের কর্তৃত্ব বজায় রাখবে, অন্য কিছু থাকবে না এখানে। তারপরে ধীরে ধীরে দেখো শিক্ষার্থীরা, এখানে ব্যাকটেরিয়াল ডিএনএটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর ফার্স্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এখানে ছিল একটা, এখানে দেখো শিক্ষার্থীরা অনেকগুলো ফার্স্ট ডিএনএ তৈরি হচ্ছে। এরপরে শিক্ষার্থীরা পরবর্তী ধাপে 4 নম্বর ধাপে কি বলা আছে, যে বিভিন্ন দেহাংশ একত্রিত হবে। এখানে দেখো শিক্ষার্থীরা, মাথা, লেজ, স্পর্শতন্তু, এরকম এই রেপ্লিকেশনের পরে এখানে প্রোটিন হেড, টেইল, স্পর্শতন্তু এগুলো তৈরি হবে। ধীরে ধীরে শিক্ষার্থীরা 5 নম্বরে এগুলো সবগুলো কি হবে, একত্রিত হবে। মাথা, লেজ, স্পর্শতন্তু একত্রিত হবে, এবং এই যে ব্যাকটেরিয়াল যে ডিএনএ ছিল পার্টটা, ব্যাকটেরিয়াল যে পার্টটা ছিল, এটা বিদীর্ণ হবে, ধ্বংস হয়ে এই নতুন নতুন ফার্স্ট ডিএনএ গুলো অথবা T2 ব্যাকটেরিয়াল পার্টগুলো মুক্ত হবে, মানে মুক্ত নতুন ফার্স্ট। এগুলো আবার কি করবে, আবার ইকোলাই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে। তো শিক্ষার্থীরা, আমি আবার এটা রিপিট করতেছি। প্রথমে
টি2 ব্যাকটেরিওফাজ এই ইকোলাই ব্যাকটেরিয়াতে ডিএনএ মধ্যে প্রবেশ করবে, আর এখানে ব্যাকটেরিয়া ডিএনএ রিসেপ্টর সাইট থাকে। টি2 ব্যাকটেরিওফাজ তার স্পর্শক তন্তুটা এই রিসেপ্টর সাইটের সাথে সংযুক্ত করবে, তারপরে এই যে ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএর ভিতর প্রবেশ করবে। আর ফার্স্ট ডিএনএটা বাইরে শুধু প্রোটিন আমলটা বাইরে থাকবে। এখানে দেখো শিক্ষার্থীরা, এই ফার্স্ট ডিএনএটা আরএনএ পলিমারাজ ব্যবহার করে এমআরএনএ তৈরি করবে, এটা আবার প্রোটিন সৃষ্টি করবে। এখানে আর ধীরে ধীরে ব্যাকটেরিয়াল ডিএনএটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এখানে এই ফার্স্ট ডিএনএ ছাড়া অন্য কিছু থাকবে না। এখানে ফার্স্ট ডিএনএ নিজেই এর কর্তৃত্ব থাকবে, এখানে নিজেই সে সর্বসর্বা, তার মানে নিজেই একাই 100 এখানে বলা হয়, যেটা যে এখানে একাই থাকবে, অন্য কিছু থাকবে না। ধীরে ধীরে বিলুপ্তপ্রায় ডিএনএ এটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এবং ফার্স্ট ডিএনএ যে আছে শিক্ষার্থীরা, এখানে দেখো এখানে একটা ছিল, এখানে রেপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলো ফার্স্ট ডিএনএ তৈরি হবে, সংখ্যা বৃদ্ধি হবে। ধীরে ধীরে শিক্ষার্থীরা এই ফার্স্ট ডিএনএ মাথা, লেজ, স্পর্শক তন্তু, এগুলো স্পাইক, এগুলো তৈরি করবে। আর লাস্ট ধাপে শিক্ষার্থীরা তৈরি করে এখানে কি হবে, একটা পূর্ণাঙ্গ ফার্স্ট ডিএনএ, পূর্ণাঙ্গ টি2 ফার্স্ট তৈরি হবে। শিক্ষার্থীরা 5 নম্বর দেখো, একটা পূর্ণাঙ্গ, এখানে ছিল সবগুলো খণ্ড খণ্ড, এখানে পূর্ণাঙ্গ টি2 ফার্স্ট তৈরি হয়েছে। এগুলো আবার এই ব্যাকটেরিয়াল যে ডিএনএ প্রাচীরটা ছিল, এটা বিদীর্ণ করে বাইরে বের হবে, মানে মুক্ত নতুন ফার্স্ট হবে। আর এই নতুন মুক্ত টি2 ফার্স্ট আবার ইকোলাই ব্যাকটেরিয়াকে কি করবে, অ্যাটাক করবে। এভাবে পর্যায়ক্রমে বারবার এভাবে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে এই সাইকেলটা চলতে থাকবে। এই ছিল মোটামুটি শিক্ষার্থীরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধির লাইটিং চক্র। আর লাইটিং চক্র শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বারবার আসে। তো শিক্ষার্থীরা তোমরা সবাই বাসায় বারবার প্র্যাকটিস করবে, ভালোভাবে পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।